আজ আমরা খুব কাছ থেকে দেখব ত্রিপুরার বাগমা বিধানসভা কেন্দ্রকে। একটা ঐতিহাসিক হারের কারণগুলো বোঝার চেষ্টা করব আর দেখব ভবিষ্যতের রাজনৈতিক কৌশল এখান থেকে কি শিখতে পারে। চলুন, এই যে পট পরিবর্তন হলো, এর গভীরে ঠিক কি কি কারণ কাজ করেছে সেটা খুঁজে বের করা যাক। ত্রিপুরার রাজনীতির দিকে তাকালে বাগমাকে আপনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না। এটা শুধু একটা নির্বাচনী এলাকায় নয়, এটা একটা যুদ্ধক্ষেত্র, যেখানে রাজনীতিক ভাগ্য যেমন গড়ে তেমন ভাঙেও। এখানকার মানুষ আর মাটির সমীকরণই বলে দেয় ত্রিপুরার ক্ষমতায় শেষ পর্যন্ত কারা থাকবে। ভাবুন তো একবার, কয়েক দশক ধরে গড়ে তোলা একটা মজবুত দুর্গ ভেঙে পড়তে পারে মাত্র একটা নির্বাচনে। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু এটাই, একটা দুর্গের নাটকীয় পতন। এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জনসমর্থন আসলে কোনো চিরস্থায়ী জিনিস নয়। এখানে আর কিছু বলার দরকারই পড়ে না, সংখ্যাগুলোই দেখুন। 2013-তে সিপিআইএম-এর ভোট শেয়ার ছিল 53.5%। ভাবা যায়? আর ঠিক 10 বছর পর 2023-এ সেটা কোথায় এসে দাঁড়ালো? মাত্র 25.1%, অর্ধেকেরও বেশি কমে গেছে। এই বিশাল পতনটা কেন হলো সেটাই আমরা খুঁজে দেখব। তো চলুন প্রথমে 2023-এর রায়টা একটু কাটাছেঁড়া করা যাক। আমরা একদম ডেটা দিয়ে বোঝার চেষ্টা করব যে এই ফলাফলটা কেন হলো আর এর আড়ালে কি সংকেত লুকিয়ে আছে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ভোটটা আসলে 3 ভাগে ভাগ হয়ে গেছিল। দেখুন, বিজেপি জিতেছে 38.7% ভোট পেয়ে, কিন্তু ঠিক তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিল ত্রিপুরা মোথা 34.6% ভোট নিয়ে। আর সিপিআইএম ছিটকে গেছে 3 নম্বরে 25.1% ভোট পেয়ে। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে লড়াইটা ছিল খুবই কঠিন, আর কোনো দলে কিন্তু একতরফাভাবে জেতেনি। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন? সিপিআইএম-এর ভোট শেয়ার তো প্রায় অর্ধেক হয়ে গেল, কিন্তু জয়ের ব্যবধানটা দেখুন, মাত্র 2083 ভোট। এর মানেটা কি? মানে হলো, এই যে 3 কোণায় লড়াইটা হলো, তাতে একটু অন্যরকম কৌশল নিলেই হয়তো খেলার রেজাল্টটাই পাল্টে যেত। এই পুরো অঙ্কটা বুঝতে হলে বাগমার মানুষজনকে চিনতে হবে। এই এলাকাটা মূলত জামাতিয়া, ত্রিপুরী আর রিয়াং সম্প্রদায়ের মানুষের বাস। আর সত্যি বলতে, যুগ যুগ ধরে এই উপজাতি ভোটই ঠিক করে দিয়েছে এখানকার হারজিত। তাদের সমর্থনের দিকবদলই কিন্তু এই ফলাফলের আসল কারণ। আচ্ছা, শুধু একটা নির্বাচন দেখলে তো পুরো ছবিটা পরিষ্কার হবে না। চলুন একটু পেছনে ফিরে তাকাই। এই যে পতনটা আমরা দেখলাম, এটা কিন্তু হঠাৎ করে একদিনে ঘটেনি। এটা আসলে একটা লম্বা, ধীর ক্ষয়ের ফল। এই টাইমলাইনটা দেখুন, গল্পটা একদম পরিষ্কার। 2008 আর 13 সালে সিপিআইএম শিখরে ছিল, 52-53% ভোট। কিন্তু 2018 সালেই প্রথম ফাটলটা দেখা গেল, ভোট কমে দাঁড়ালো 45%। আর 2023-এ এসে তো পুরো ধস, একেবারে 25%। তাহলে প্রশ্ন হল, কেন এই ধস? এর গোড়ায় রয়েছে দলের বহুদিনের বিশ্বস্ত উপজাতি ভোট ব্যাংকের সরে যাওয়া। আসলে অনেক দিন বাম শাসনের পর জামাতিয়া এবং ত্রিপুরী ভোটাররা নতুন বিকল্পের দিকে ঝুঁকতে শুরু করে। এমন বিকল্প যারা তাদের পরিচয়, জমির অধিকার আর সংস্কৃতির কথা আরও জোর দিয়ে বলছিল। যে বিষয়গুলো হয়তো চাপা পড়ে গেছিল, সেই ইস্যুগুলোকেই নতুন দলগুলো তাদের রাজনীতির মূল হাতিয়ার করে তোলে। এই সব রাজনীতিক হিসেব নিকেশের মাঝে একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। একটা সুস্থ গণতন্ত্রে রাজনৈতিক বিতর্ক বা আলোচনা যাই হোক না কেন, তা যেন প্রত্যেকটা নাগরিকের সম্মানকে আঘাত না করে। তথ্য দিয়ে কথা বলা আর দায়িত্ব নিয়ে কথা বলাই কিন্তু এর আসল ভিত্তি। বেশ, এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম। এবার সমাধানের দিকে নজর দেওয়া যাক। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হলে ঠিক কী করতে হবে? আসুন একটা সম্ভাব্য ব্লুপ্রিন্ট বা নীল নকশা নিয়ে আলোচনা করি। ঘুরে দাঁড়ানোর এই কৌশলটা মূলত 3টে পিলারের উপর দাঁড়িয়ে। 1 নম্বর, উপজাতি সম্প্রদায়ের মধ্যে হারানো বিশ্বাসটা আবার ফিরিয়ে আনতে হবে। 2, বিরোধীদের দুর্বলতাগুলোকে কাজে লাগাতে হবে এবং নিজেদের পুরনো কাজের খতিয়ান মানুষের সামনে তুলে ধরতে হবে। আর 3 নম্বর, নতুন প্রজন্মের ভোটার, বিশেষ করে যুবক আর মহিলাদের কাছে পৌঁছতে হবে আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। আর আজকের দিনে প্রচার মানে শুধু মিটিং বা মিছিল নয়, এর সঙ্গে জুড়তে হবে আধুনিক পদ্ধতি। যেমন ধরুন,
প্রত্যেকটা বুথে হোয়াটসঅ্যাপ গ্রুপ, প্রার্থীদের কাজের ছোট ছোট ইনস্টাগ্রাম রিল বা ভুল খবর রুখতে ফ্যাক্ট চেক করা ভয়েস নোট। আর অবশ্যই যারা এখনও সিদ্ধান্ত নেননি সেই তরুণদের কাছে পৌঁছানোর জন্য টার্গেটেড ডিজিটাল বিজ্ঞাপন। রাজনীতিতে কিন্তু অনেক সময় একা জেতা যায় না, বাস্তববাদী হতে হয়। বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয়ে যায় তার জন্য স্থানীয় ছোটখাটো দল বা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে একটা কৌশলগত বোঝাপড়া তৈরি করাটা অনেক সময় জয়ের চাবিকাঠি হয়ে উঠতে পারে। তবে সব কৌশল আর ডেটা অ্যানালিসিসের পরেও সবচেয়ে জরুরি বিষয়টা হলো মাটি। মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা যদি সমাধান না হয় তাহলে কোনো কৌশলই কাজে আসে না। আসল খেলাটা হয় মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করে। ভোটাররা ঠিক কী নিয়ে চিন্তিত এই হিটম্যাপটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে বেশি উদ্বেগ দুটো বিষয় নিয়ে। এক, উপজাতি যুবকদের বেকারত্ব, আর দুই, তাদের পরিচয়, জমির অধিকার আর ভাষার প্রশ্ন। এরপরে আসছে রাস্তাঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য আর কৃষকদের সমস্যা। যে কোনো দলকে জিততে হলে এই বিষয়গুলোতে মন দিতেই হবে। এবার যদি আমরা প্রার্থীর দিকে তাকাই, মানে নরেশ চন্দ্র জামাতিয়ার কথা ভাবি, তাহলে দুটো দিকে দেখতে পাই। একদিকে যেমন তার বিশাল অভিজ্ঞতা, সততা আর এলাকার মানুষের সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে যা তার শক্তি, আবার অন্যদিকে তাকে পুরনো প্রজন্মের নেতা হিসেবে দেখা হয়। নতুন প্রজন্মের সঙ্গে তার যোগাযোগটা হয়তো ততটা মজবুত নয়। আর পরিচয়ভিত্তিক রাজনীতির যে নতুন ঢেউ, তার সামনে তিনি কিছুটা দুর্বল। আর যখন আমরা এই আধুনিক ডিজিটাল প্রচারের কথা বলছি, তখন ভারতের আইন অনুযায়ী একটা জরুরি বিষয় মাথায় রাখা দরকার। প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং তার সম্মতিকে সম্মান করতে হবে। মনে রাখতে হবে, বিশ্বাস শুধু বড় বড় প্রতিশ্রুতি দিয়ে তৈরি হয় না, নীতির প্রতি সৎ থেকেও বিশ্বাস অর্জন করতে হয়। তো সব শেষে বাঘমার এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। রাজনীতির ভবিষ্যৎটা কি? এটা কি শুধু মন ভোলানো গল্প আর আখ্যান তৈরির প্রতিযোগিতা, নাকি মানুষের জীবনের আসল সমস্যাগুলো সমাধান করার একটা লড়াই? এই উত্তরটা কিন্তু শেষ পর্যন্ত ভোটের দেরে দিতে হবে।